ভাবুন তো এমন একটা গাছের কথা যার ফুলের একটা মাত্র পাপড়ি পৃথিবীর সমস্ত মরণ ব্যাধি এক নিমেষে ভালো করে দিতে পারে। শুনতে রূপকথা মনে হচ্ছে, তাই না? কিন্তু এই জাদুকরী ফুল যদি সত্যিই থাকে আর সেটা যদি লুকিয়ে থাকে অ্যামাজনের সবচেয়ে বিপজ্জনক আর অভিশপ্ত কোনো গহীন কোণে, তবে কেমন হবে? আজকের গল্পে আমরা পা বাড়াবো এমনই এক দুঃসাহসিক অভিযানে, যেখানে একদিকে আছে 400 বছরের পুরনো অভিশপ্ত রাক্ষস আর অন্যদিকে এক ভিলেন জার্মান রাজপুত্র, আর সেই সাথে অ্যামাজনের বিভিন্ন রকমের বিপদ তো আছেই। কিন্তু এই গল্পের এমন কিছু টুইস্ট আছে যা শুনলে আপনার মাথাও ঘুরিয়ে যাবে। তাই আর দেরি কেন, চা বা কফির কাপটা হাতে নিয়ে বসে পড়ুন তো দেখি, কারণ আজকের এই রোমাঞ্চকর জার্নিটা কিন্তু আপনাকে এক মুহূর্তের জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম জঙ্গল ক্রুজ, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদেরকে জানিয়ে দেওয়া হয় আফ্রিকার গহীন জঙ্গলে টিয়ার্স অফ দ্য মুন নামের এমন এক প্রাচীন গাছ আছে, যে গাছের ফুল যে কোনো অসুস্থতা বা আঘাত খুব সহজে নিরাময় করতে পারে, এমনকি যে কোনো অভিশাপ থেকেও মুক্তি পাওয়া যায়। তাই যুগ যুগ ধরে বহু মানুষ এই প্রাচীন গাছ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে আসছে, যাদের মধ্যে সব থেকে বিখ্যাত ছিল ডন আগুয়ের গল্প, যিনি কিনা 1556 সালে কিছু লোকজনদেরকে সঙ্গে নিয়ে আফ্রিকার গহীন জঙ্গলে ওই টিয়ার অফ দ্য মুন নামক গাছের খোঁজ করতে শুরু করে। কিন্তু বাকিদের মতো তাদের অবস্থাও সেই একই হয়, মানে কিছুদিনের মধ্যেই বিভিন্ন কারণে ডন আগুয়ের কিছু সঙ্গীরা মারা যায় আর বাকিরা সবাই অসুস্থ হয়ে পড়ে। কিন্তু মারা যাওয়ার ঠিক আগে মুহূর্তেই গভীর জঙ্গলে থাকা পুকামিচুনা নামক এক উপজাতিরা তাদেরকে অসুস্থ অবস্থায় তাদের ডেরায় নিয়ে যায়, আর সেখানে ওই উপজাতির প্রধান তাদের সবাইকে ওই টিয়ার্স অফ দ্য মুন নামক গাছের ফুলের মাধ্যমে সুস্থ করে তোলে। মানে এই উপজাতিরা জানে ওই গাছটা আসলে কোথায় আছে, এমনকি কথিত ছিল এই উপজাতিরা নাকি ওই গাছের রক্ষাকর্তা। আর এটা জানার পরেই আগুয়েরে ওই উপজাতির প্রধান থেকে অ্যারোহেড নামের একটা বস্তু এবং ওই গাছ কোথায় আছে সেটা জানতে চায়। এখানে জানিয়ে রাখি, এই অ্যারোহেড হলো একমাত্র বস্তু যেটার মাধ্যমে ওই গাছের ফুল ফোটানো সম্ভব, এমনকি ওই অ্যারোহেডের মাধ্যমেই ওই গাছ পর্যন্ত পৌঁছানো যায়। কিন্তু এই উপজাতি যেহেতু ওই গাছের রক্ষাকর্তা, তাই এই উপজাতির প্রধান আগুয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে, আর এর ফলে আগুয়ে রেগে গিয়ে উপজাতির প্রধানকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলে। আর সেই সাথে সে তাদের সেই ডেরাটা পুরোপুরি জ্বালিয়েও দেয়। আর এটা দেখে উপজাতির প্রধানের মেয়ে ওই অ্যারোহেড নিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আগুয়ে এবং তার সঙ্গী সাথীরা তার পেছনে ধাওয়া করতে থাকে এবং ওই অ্যারোহেডটা উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করে। আর এইসব দেখে উপজাতির সেই প্রধান মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে মৃত্যুর আগে আগুয়ে আর তার সঙ্গী সাথীদেরকে এমন একটা অভিশাপ দিয়ে যায় যে তারা এই আমাজনের নদী ছেড়ে কখনো বাইরে বেরোতে পারবে না, মানে তাদেরকে অনন্তকাল এই নদীর আশেপাশে আটকে থাকতে হবে, এবং যদি তারা জঙ্গলে প্রবেশ করার চেষ্টা করে ওই জঙ্গলই তাদেরকে গ্রাস করবে, মানে তারা এখান থেকে কোনোভাবেই বের হতে পারবে না, এমনকি তারা মারাও যাবে না, মানে এই অ্যামাজনেই তারা সারা জীবনের জন্য বন্দী হয়ে থাকবে। এবং এখানে আরো টুইস্ট আছে যেটা আপনারা মুভির শেষ মুহূর্তে গিয়ে জানতে পারবেন। যাই হোক, এরপর সিন শিফট হয়ে 1916 সালে লন্ডনে চলে যায়, যেখানে আমরা পরিচিত হই এই মুভির দুই মুখ্য চরিত্র ডক্টর লিলি হাউটন এবং তার ভাই ম্যাকগ্রেগরের সাথে, যারা ওই গাছটা মানে টিয়ার্স অফ দ্য মুনের গল্প শুনেছে। এমনকি ডক্টর লিলি বিশ্বাসও করে যে ওই গাছটা একবার যদি সে খুঁজে পায় তাহলে ওই গাছের ফুল থেকে যে কোনো দুরারোগ্য ব্যাধি ওষুধ তৈরি করা সম্ভব, মানে ওই ফুল যদি তারা উদ্ধার করতে পারে তাহলে চিকিৎসা বিজ্ঞানে ইংল্যান্ডে একটা বড় বিপ্লব ঘটতে যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাই ইংরেজদের একটা রয়্যাল সোসাইটিতে লিলির ভাই ওই গাছ এবং তার ফুল সম্বন্ধে একটা বিস্তারিত বিবরণ দিচ্ছে, কারণ ডক্টর লিলি জানতে পেরেছে সেই অ্যারোহেডটা বর্তমানে এই সোসাইটির কাছেই আছে, যার মাধ্যমে ওই গাছ পর্যন্ত পৌঁছানো সম্ভব। আর তাই লিলি এবং তার ভাই এই সোসাইটি থেকে ওই অ্যারোহেডটা উপহার হিসেবে পেতে চায়, কিন্তু ম্যাকগ্রেগর ওই গাছের বিভিন্ন উপকার সম্বন্ধে বিবরণ দেওয়ার পরেও এই সোসাইটি তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে, কারণ জার্মানির একজন অভিজ্ঞ ব্যক্তি প্রিন্স জাইকিং ওই অ্যারোহেডের বিনিময়ে বহু অর্থের অফার দিয়েছে। তাই সোসাইটিও চায় ওই অ্যারোহেডটা প্রিন্স জাইকিং এর হাতেই তুলে দেওয়া হোক, এবং প্রিন্স জাইকিং ওই অ্যারোহেড নিতে চায় এই একই কারণে, মানে সেও ওই গাছটা খুঁজে ফুলগুলো উদ্ধার করতে চাচ্ছিল যাতে সে আরো অভিজাত হয়ে উঠতে পারে এবং জার্মানিকে চিকিৎসা বিজ্ঞানে আরো উন্নত করে তুলতে পারে। কিন্তু সোসাইটি ওই অ্যারোহেডটা প্রিন্স জাইকিং এর হাতে তুলে দেওয়ার আগেই ডক্টর লিলি চালাকি করে তাদের স্টোর রুম থেকে ওই অ্যারোহেডটা চুরি করে নেয়। যদিও একদম লাস্ট মুহূর্তে প্রিন্স জাইকিং লিলিকে ঠিকই দেখে ফেলে এবং তার দলবল নিয়ে তৈরি হতে শুরু করে যেন যে কোনো উপায়ে লিলির থেকে ওই জিনিসটা উদ্ধার করতে পারে। কিন্তু লিলি তার ভাইকে নিয়ে বেরিয়ে পড়ে ব্রাজিলের উদ্দেশ্যে, কারণ সেখান থেকেই সে রওনা হবে অ্যামাজন জঙ্গলের দিকে। ওকে, তো এখান থেকে সিন শিফট হয় দক্ষিণ আমেরিকার অ্যামাজন ফরেস্টে, যেখানে আমরা পরিচিত হই এই মুভির মেইন ক্যারেক্টার রকের সাথে। ও সরি, মুভিতে এই ক্যারেক্টারের নাম ছিল ফ্রাঙ্ক উলফ, যে এই অ্যামাজন ফরেস্টে একজন ট্যুর গাইড হিসেবে কাজ করে। মানে এই অ্যামাজন জঙ্গলে যারা ঘুরতে আসে, ফ্রাঙ্ক তার নিজের তৈরি করা একটা বোটের মাধ্যমে সেখানকার বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে তাদেরকে দেখায়, কিন্তু মাঝে মাঝে সে বেশি অর্থ উপার্জনের জন্য বিভিন্ন মানুষকে সাজানো বিপদের মধ্যে ফেলে। যেমন এই জঙ্গলের কিছু অধিবাসীদেরকে সে অর্থের বিনিময়ে নিজের দলে করে রেখেছে, যারা মাঝে মাঝে ঘুরতে আসা মানুষদেরকে ভয় দেখায়, আর ফ্রাঙ্ক তাদেরকে এই সমস্ত ভয়ানক আদিবাসী
অধিবাসীদের হাত থেকে নিরাপদে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশি টাকা দাবি করে। মানে মোটামুটি পুরো সাজানো একটা নাটক। কিন্তু হ্যাঁ, এই সকল কাজ করে সেখানে ঘুরতে আসা বিভিন্ন মানুষদেরকে সে বেশ এন্টারটেইনও করে। যাই হোক না কেন, দুর্ভাগ্যের বিষয় মিস্টার নিলো নামের একজন ব্যবসায়ী ফ্র্যাঙ্কের ওই বোটের ইঞ্জিন একদিন খুলে নেয়, কারণ ফ্র্যাঙ্ক তার ওই নৌকার ইঞ্জিন কিনেছিল ওই ব্যবসায়ী থেকে কিছু টাকা ধার নিয়ে। কিন্তু সঠিক সময়ে টাকা দিতে না পারার কারণে নিলো তার নৌকার ইঞ্জিনটাই খুলে নিয়ে যায় এবং তাকে 1 মাসের সময় দেয় পুরো টাকাটা শোধ দেওয়ার জন্য। আর যদি সেটা না পারে তাহলে পুরো নৌকাটা এসে নিয়ে যাবে। এদিকে ডক্টর লিলি এবং তার ভাইও এসে পৌঁছায় ওই একই জায়গায়, কারণ আগেই বলেছি এই অ্যামাজন জঙ্গলে থাকা সেই টিয়ার্স অফ দ্য মুন নামের গাছটা তারা উদ্ধার করতে চায়। আর তাই এখানে পৌঁছে তারা খোঁজ করতে শুরু করে মিস্টার নিলোর, কারণ ডক্টর লিলি খোঁজ নিয়ে জানতে পেরেছিল এই জায়গায় সব থেকে বড় ব্যবসায়ী ছিল মিস্টার নিলো। তাই সে আশাবাদী নিলোই পারবে তাদেরকে অ্যামাজন জঙ্গলের গভীরে যাওয়ার ব্যবস্থা করে দিতে, যেই কারণে সে এখানে পৌঁছেই মিস্টার নিলোর খোঁজ খবর করতে শুরু করে। অন্যদিকে ফ্র্যাঙ্ক তার বোটের ইঞ্জিনটা আবারও ফিরে পাওয়ার জন্য মিস্টার নিলোর অফিসে গোপনে প্রবেশ করে। আর ঠিক সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হয় ডক্টর লিলি। আর তাই কোনো উপায় না পেয়ে ফ্র্যাঙ্ক তখন নিজেকেই মিস্টার নিলো হিসেবে দাবি করে। কিন্তু যখনই ডক্টর লিলি তার হাতে তৈরি অ্যামাজন জঙ্গলের ম্যাপ দেখিয়ে সেখানে থাকা একটা বিশেষ জায়গায় তাকে নিয়ে যাওয়ার কথা বলে, তখনই ফ্র্যাঙ্ক তাকে সাবধান করে পৃথিবীর যে কোনো জায়গায় চলে যাও, কিন্তু ভুলেও ওই জায়গায় যাওয়ার কোনোদিনও চেষ্টা করবে না, কারণ ওই জায়গায় যাওয়া মানে নিজের মৃত্যুকে বেছে নেওয়া। যদিও লিলি এইসব কিছুই শোনার পাত্র না। সে জানায় তার বাবার কাছ থেকে সেইটা শুনেছে এই জায়গাতেই রয়েছে টিয়ার্স অফ দ্য মুন নামের সেই প্রাচীন গাছটা, আর এখন তাকে এটা যে কোনো উপায়ে উদ্ধার করতেই হবে। এবার এই কথা শুনে ফ্র্যাঙ্ক তাকে বোঝানোর চেষ্টা করে যে ওই গাছটা শুধুমাত্র একটা রূপকথা, সত্যি বলতে ওই গাছের কোনো প্রমাণ নেই। তাই ফ্র্যাঙ্ক ওই জায়গা ছেড়ে অ্যামাজনের অন্য কিছু জায়গায় ঘুরে দেখার রিকোয়েস্ট করে। যদিও লাস্ট পর্যায়ে ডক্টর লিলি অনেক অর্থের লোভ দেয়, আর টাকার কথা শুনেই ফ্র্যাঙ্ক রাজিও হয়ে যায়। এরপর তারা দুজনে মিলে একটা রেস্টুরেন্টে বসে ওই জায়গা নিয়ে বিভিন্ন রকম আলোচনা করতে থাকে। ঠিক তখনই লিলির ভাই ম্যাকগ্রেগর অরিজিনাল নিলোকে নিয়ে সেই জায়গায় চলে আসে। আর অবশেষে ডক্টর লিলি বুঝতে পারে যে এতক্ষণ সে যাকে নিলো ভেবে তার সাথে ডিল করছিল আসলে সে ফ্র্যাঙ্ক নামের একজন ট্যুর গাইড। তাই তার সঙ্গে সমস্ত ডিল ক্যান্সেল করে সে মিস্টার নিলোর সাথে কথা বলতে শুরু করে। আর ঠিক তখনই ওই মুহূর্তে ফ্র্যাঙ্ক খেয়াল করে ডক্টর লিলির গলায় লকেট হিসেবে ঝুলছে সেই অ্যারোহেডটা, মানে যেটার মাধ্যমে সেই প্রাচীন গাছ পর্যন্ত পৌঁছানো সম্ভব। ফ্র্যাঙ্ক সঙ্গে সঙ্গে লিলিকে অফার করে ½ টাকার বিনিময়ে সে ওই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত। মানে ফ্র্যাঙ্কও আগে থেকেও ওই গাছের সম্বন্ধে জানে, এমনকি ওই অ্যারোহেডের সম্পর্কেও সে আগে থেকেই কোনো না কোনো ভাবে পরিচিত। কিন্তু ডক্টর লিলিকে যেহেতু ফ্র্যাঙ্ক প্রথমবার ঠকিয়েছে, তাই এই মুহূর্তে সে আর তার সাথে যেতে রাজি হচ্ছিল না। এবার যখন ডক্টর লিলি মিস্টার নিলোর সাথে এই বিষয়ে কথাবার্তা বলতে শুরু করে, ঠিক তখনই ওই জায়গায় একটা বন্য জাগুয়ার আক্রমণ করে বসে, যেটা দেখে মিস্টার নিলো সেখান থেকে পালিয়ে গেলেও ফ্র্যাঙ্ক ওই জাগুয়ারের বিরুদ্ধে একাই লড়াই করে, আর সে ডক্টর লিলিকে তার হাত থেকে বাঁচিয়ে নেয়। এটা দেখে ডক্টর লিলির মনে হয় ফ্র্যাঙ্কই একমাত্র যোগ্য ব্যক্তি যার সাথে সে অ্যামাজনের গহীন বনে যেতে পারে। আর তাই এরপর তারা তিনজন মিলে মানে ফ্র্যাঙ্ক, লিলি আর ম্যাকগ্রেগর ফ্র্যাঙ্কের নৌকা দিকে এগোতে শুরু করে। কিন্তু ততক্ষণে মিস্টার নিলো বুঝতে পেরে গেছে ফ্র্যাঙ্ক তার বোটের ইঞ্জিনটা তার কাছ থেকে চুরি করে ফেলেছে, আর তাই সে আবারও সেটা ফিরিয়ে আনার জন্য তার লোকদেরকে পাঠায়। আর ওই একই টাইমে প্রিন্স জোয়াকিং এর কিছু ভাড়াটিয়া গুন্ডারা সেখানে উপস্থিত হয় আর ডক্টর লিলিকে একটা পাখির খাঁচায় বন্দি করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে তারা লিলি থেকে ওই অ্যারোহেডটা আবারও ছিনিয়ে নিতে পারে। যদিও ডক্টর লিলির চালাকি আর ফ্র্যাঙ্কের শক্তির কাছে তারা সবাই পরাজিত হয়, আর দুটো টিমই তাদেরকে আটকাতে ব্যর্থ হয়। এটা দেখার পর প্রিন্স জোয়াকিং একটা জার্মান সাবমেরিনের মাধ্যমে ফ্র্যাঙ্কের ওই বোটের উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ফ্র্যাঙ্কের কৌশলে তারা কোনো মতে সেই সাবমেরিনের আক্রমণ থেকে বেঁচে যায়। আর উল্টো মিস্টার নিলোর পুরো ডক সহ বোটগুলো নষ্ট হয়ে যায়, আর সেই সাথে প্রিন্স জোয়াকিং এর সাবমেরিনটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। আর এই ফাঁকে তারা তিনজন মিলে বিনা বাধায় সেখান থেকে বেরিয়ে পড়ে সেই প্রাচীন গাছের খোঁজের উদ্দেশ্যে। আর এই যাত্রাপথে লিলির ভাই আমাজনের চড়া গরমে প্রায় নাজেহাল হয়ে উঠছিল, কিন্তু লিলি সে তো আমাজনের প্রতিটা মুহূর্ত দারুণ এনজয় করছিল। নদীর চারপাশে দেখা মেলা প্রত্যেকটা অদ্ভুত জীবজন্তু সে অবাক হয়ে দেখছিল, এমনকি সে নিজের ক্যামেরা দিয়ে অনবরত ভিডিও বানাচ্ছিল। এমনকি ফ্র্যাঙ্কও বাদ পড়েনি, সেও তার রেকর্ডিং এর অংশ হয়ে ওঠে। ক্যামেরা জিনিসটা ফ্র্যাঙ্কের কাছে বেশ মজার মনে হয়েছিল, তাই সেও ক্যামেরা হাতে নিয়ে চালাতে শুরু করে। আর এই সবকিছুর মধ্যেই দুজনের মধ্যে একটা হালকা মিষ্টি কেমিস্ট্রি তৈরি হতে শুরু করে। কিন্তু হঠাৎ লিলির মাথায় একটা আইডিয়া আসে। সে ফ্র্যাঙ্ককে বলে বোটটাকে একটা নতুন রুট দিয়ে নিয়ে যেতে, এই পথটা নাকি একটু বেশি বিপজ্জনক, তবে পৌঁছানোর সময়টা অনেক কমিয়ে দেবে। কিন্তু ফ্র্যাঙ্কের এই রিস্কের আইডিয়াটা একদম পছন্দ হয়নি। সে লিলিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু লিলি যখন নিজের সিদ্ধান্তে অনড়, তখন ফ্র্যাঙ্ক বাধ্য হয়ে তার কথা মেনে নেয়। এরপর রাত হলে ফ্র্যাঙ্ক বোটটাকে একটা নদীর কিনারায় নোঙর করে রাখে, যাতে ইঞ্জিনটা কিছুক্ষণের জন্য জিরিয়ে নিতে পারে। এদিকে লিলির ভাই তো ঘুমাতে চলে যাচ্ছিল, কিন্তু ফ্র্যাঙ্ক আর লিলি ডেকের উপরে বসে গল্পগুজব করছিল। ধীরে ধীরে দুজন দুজনকে বেশ পছন্দ করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই লিলির ভাইয়ের সাথে ঘটে যায় এক অদ্ভুত কাহিনী। নৌকার মধ্যেই তার সামনে হঠাৎ করেই চলে আসে সেই ভয়ঙ্কর জাগুয়ারটা। এরপর সে সোজা ডেকের উপরে উঠে আসে। এদিকে সবার অবস্থা তো ভয় একেবারে
একেবারেই খারাপ। কিন্তু ফ্রাঙ্ক তখন খুব শান্ত গলায় জাগুয়ারটাকে স্যালি নাম ধরে ডাকে, আর তার পরের মুহূর্তেই স্যালি গিয়ে লিলির ভাইয়ের মুখ চাটতে শুরু করে। তখন লিলি বুঝতে পারে এই স্যালি আসলে অন্য কেউ না, সে ফ্রাঙ্কের পোষা জাগুয়ার। এটা জানার পর লিলি ভীষণ রেগে যায়। তার মনে হয় ফ্রাঙ্ক তাকে সেই রেস্তোরাঁয়ও জাগুয়ারের সাথে লড়াই করার নাটক সাজিয়ে ধোকা দিয়েছে, আর তাই এতক্ষণ ফ্রাঙ্কের উপর তার যতটুকু বিশ্বাস জমেছিল সেটাও মুহূর্তেই ভেঙে চুরে শেষ হয়ে যায়। যাই হোক, অন্যদিকে প্রিন্স জোয়াকিং কিন্তু বসে নেই, সে নিজেও রাস্তা বদলে ফেলেছে। সে তার সঙ্গীদেরকে নিয়ে উপস্থিত হয় সেই অভিশপ্ত বিজয়ীদের কাছে, মানে ডন আগুয়ের এবং তার বাহিনীর কাছে, যারা ওই মুহূর্তে জঙ্গলের একটা গুহার মধ্যে আটকে ছিল আর পুরোপুরি পাথরে রূপান্তরিত হয়ে গিয়েছিল। আর প্রিন্স জোয়াকিং সেখানে পৌঁছে আঙ্গুয়ের শরীরে এক ফোঁটা নদীর পানি ঢেলে দেয়। আর পরের মুহূর্তে কি হলো জানেন? তার শরীর থেকে দুটো ভয়ঙ্কর সাপ বেরিয়ে আসলো। আসলে এই সাপ দুটো ডনেরই অংশ ছিল। এরপর প্রিন্স জোয়াকিং তাকে জানায় যে বর্তমানে সেই অ্যারোহেডটাই জঙ্গলেই আছে, যার মাধ্যমে ওই গাছ পর্যন্ত পৌঁছানো সম্ভব। আর আমরা প্রথমেই জেনেছি ওই গাছের ফুলের সাহায্যে যে কোনো অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। মানে এই আগুয়েরে এবং তার দলবল যে অভিশপ্ত হয়ে এই জঙ্গলে আটকে আছে, এটা থেকেও মুক্তি পেতে তাদের ওই ফুলের প্রয়োজন। তাই ওই মুহূর্তে প্রিন্স জোয়াকিং তাদের সাথে চুক্তি করে সে এবং তার দলবল যদি ওই অ্যারোহেডটা তাকে জোগাড় করে দিতে পারে, তাহলে ওই গাছটা খুঁজে সেই ফুলের মাধ্যমে সেও তাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত করে দেবে। আর তার এই প্রস্তাব শুনে আগুয়েরও রাজি হয়ে যায়। আর এর পরেই প্রিন্স জোয়াকিং একটা ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে নদীর পানি সেই জায়গা পর্যন্ত নিয়ে আসে, যার ফলে সেখানে থাকা সব বন্দীরা আবারও মুক্ত হয়ে যায়। মানে তারা ওই জায়গা থেকে মুক্ত পায় আর কি, কিন্তু অভিশাপ থেকে মুক্তি পায়নি। আর এদের নিয়ে আরো বেশ কিছু ব্যাপার আছে যেগুলো আমরা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। ওকে, তো অন্যদিকে দেখা যায় লিলি যেহেতু এখন ফ্রাঙ্ককে বিশ্বাস করতে পারছিল না, তাই সে গোপনে ফ্রাঙ্কের কেবিনে প্রবেশ করে আর দেখতে পায় সেখানে ওই অ্যারোহেড সহ ওই অ্যামাজন জঙ্গলের বিভিন্ন রকমের মানচিত্র আছে। এটা দেখেই লিলি খুব সহজেই বুঝতে পারে ফ্রাঙ্কও তাদের মতো ওই গাছ নিয়ে গবেষণা করেছে। আর তাই এগুলো দেখার পরেই সে ফ্রাঙ্কের থেকে জানতে চায় এসবের মানে কি। যদিও ফ্রাঙ্ক তাদেরকে সত্যি সত্যি জানিয়ে দেয় সেও তাদের মতো একসময় এই গাছের খোঁজ করত, কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও সে ওই গাছ কোনোদিনই উদ্ধার করতে পারেনি। আর তাই হতাশ হয়ে সে ওই কাজ বন্ধ করে দিয়েছে। এটা শুনে ডক্টর লিলি তার কাছে থাকা সেই অ্যারোহেডটা দেখিয়ে জানতে চায় তুমি ওই গাছ খুঁজে পাওনি, কারণ তোমার কাছে এটা ছিল না, কিন্তু এবার আমরা ওই গাছ খুঁজে পাবো, কারণ আমাদের কাছে এটা আছে। কিন্তু তারা যখন এইসব নিয়ে কথা বলছিল, তখনই তারা নদীর মধ্যে একটা বিশাল বিপদের সম্মুখীন হয়। একটা বড় জলপ্রপাতের সামনে এসে দাঁড়ায়, যেখানে তারা ওপর থেকে নিচে পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই কোনো রকমে সেখান থেকে বেঁচে যায়। কিন্তু অন্য একটা রাস্তা দিয়ে তারা যখন জঙ্গলের মধ্যে ঢোকে, ঠিক তখনই জঙ্গলের কিছু উপজাতিরা তাদেরকে বন্দি বানায়। আর তারপর তাদেরকে ওই বন্দি অবস্থাতেই হাজির করা হয় সেই উপজাতিদের লিডারের সামনে, যে তাদেরকে তাদের ভাষায় জানিয়ে দেয় লিলির কাছে থাকা ওই অ্যারোহেডটা তারা যদি ভালোই ভালোই তাদের হাতে তুলে দেয়, তাহলে তারা তাদেরকে সসম্মানে মুক্তি দেবে। কিন্তু লিলি যদি সেটা না মানে, তাহলে তাদের সবাইকে এখানে মেরে ফেলা হবে। কিন্তু লিলি ছিল ভীষণ পরিমাণে একগুঁয়ে, তাই সেই অ্যারোহেডটা দিতে কিছুতেই রাজি হয় না। সে বলে আমি তোমাদের সাথে লড়াই করব। আর তখনই একটা মজার ঘটনা ঘটে। সেই উপজাতিদের প্রধান হঠাৎ করে লিলিকে ইংরেজিতে বলে ওঠে আসলে এই পুরো বিষয়টাই ছিল ফ্রাঙ্কের একটা প্ল্যান, যাতে করে সে লিলির কাছ থেকে সেই অ্যারোহেডটা নিয়ে নিতে পারে। ওই যে আগেই বলেছিলাম ফ্রাঙ্ক এই জঙ্গলের উপজাতিদেরকে টাকা দিয়ে নিজের দলে করে রেখেছিল। আর আবারও ফ্রাঙ্কের কাছ থেকে এমন একটা চালাকি দেখে লিলি একেবারেই হতাশ হয়ে পড়ে। আর সে জানায় তোমাকে বিশ্বাস করা আমার একদমই উচিত হয়নি। এই মুহূর্ত থেকে আমি একাই ওই গাছের সন্ধান করব, তোমাকে আমার আর দরকার নেই। কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে লিলি ওই উপজাতিদের প্রধান মহিলার কাছ থেকে টাকার বিনিময়ে অ্যারোহেডে আঁকা কিছু প্রাচীন ভাষার অনুবাদ জেনে নেয়, যার মাধ্যমে তার কাছে পরিষ্কার হয়ে যায় ওই গাছটা অ্যামাজন জঙ্গলের কোন এক জায়গায় থাকতে পারে। এছাড়াও আরো এমন কিছু তথ্য সে জানতে পারে যেগুলো ওই ফুলগুলো হাসিল করতে তাকে সাহায্য করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হয় সেই অভিশপ্ত বিজয়ীরা, মানে আগুয়েরে এবং তার বাহিনী, যারা মুহূর্তেই লিলির কাছে থাকা সেই অ্যারোহেডটা ছিনিয়ে নেয়। কিন্তু ফ্রাঙ্ক লিলিকে সাহায্য করার জন্য নিজে আগুয়ের হাতে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হলেও সে ওই অ্যারোহেডটা ডক্টর লিলিকে আবারও ফিরিয়ে দেয় আর নিজে আহত অবস্থায় নদীতে পড়ে যায়। পরবর্তীতে এইরকম অবস্থা দেখে সেই উপজাতিদের লিডার লিলিকে উপদেশ দেয় যত তাড়াতাড়ি সম্ভব ওই অ্যারোহেডটা নিয়ে সে যেন জঙ্গলের গভীরের দিকে দৌড় দেয়, তাহলে এই অভিশপ্ত বিজয়ীরা তার পিছু নিতে পারবে না, কারণ তাদের উপর অভিশাপ আছে তাদেরকে এই নদীর আশেপাশেই চিরকাল থাকতে হবে। আর যদি তারা জঙ্গলের ভেতরে ঢোকার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে এই জঙ্গল তাদেরকে বন্দি বানিয়ে আবারও নদীতে ফিরিয়ে দেবে। আর এখানেও আমরা সেই একই ঘটনাটাই দেখতে পাই। লিলির পেছনে যখন তারা ধাওয়া করতে শুরু করে, ঠিক তখনই
জঙ্গল তাদেরকে আবারও বন্দী বানিয়ে নদীর তীরে ছুড়ে মারে, আর লিলি সেই মুহূর্তে তাদের হাত থেকে কোনো প্রকারে মুক্তি পায়। কিন্তু ওই অভিশপ্ত বিজয়ীরা এর পরেও থেমে থাকে না। কিছু মৌমাছির মাধ্যমে তারা প্রিন্স জোয়াকিং এর কাছে খবর পাঠায়, আর সেই মৌমাছিগুলো মানচিত্রে একটা নির্দিষ্ট জায়গা দেখায়। আসলে সেই মৌমাছিগুলো ডক্টর লিলির পজিশন দেখাচ্ছিল, কারণ সেই অভিশপ্ত চ্যাম্পিয়নরা জঙ্গলের ভেতর ঢুকতে পারবে না, আর তাই এখানে তাদের প্রিন্স জোয়াকিং এর সাহায্যের প্রয়োজন ছিল। খবর পেতেই জোয়াকিং তার সাবমেরিন নিয়ে এদিকেই রওনা দেয়। অন্যদিকে লিলির ভাই ম্যাগনেগর এই সমস্ত ঘটনার মধ্যেই পায়ে অনেক মারাত্মকভাবে আঘাত পেয়েছিল, আর তাই লিলি তাকে সেখান থেকে চলে যেতে বলে, আর সে একাই ওই গাছটা উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। যদিও পরের দিন সকালেই তারা নদীর একটা পাশের কিনারা থেকে ফ্রাঙ্ককে উদ্ধার করে, আর তাকে জীবিত অবস্থায় দেখে লিলি একেবারেই হতবাক হয়ে যায়, কারণ বুকের মধ্যে একটা ছুরি নিয়ে গাছের অত উপর থেকে নিচে পড়ার পরেও ফ্রাঙ্ক তখনও জীবিত ছিল। এটা একেবারেই স্বাভাবিক বিষয় না, আর তাই প্রথমে লিলি তার থেকে জানতে চায়, তুমি কি তাহলে মানুষ? উত্তরে তখন ফ্রাঙ্ক তাকে আশ্বস্ত করে প্রথমে বলে, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আগে আমার বুক থেকে এটা বের করো, তারপর আমি তোমাকে সবকিছু বলছি। আর এটা বলতেই লিলি এক মুহূর্ত দেরি না করে একটানে সেই ছুরিটা ফ্রাঙ্কের বুক থেকে টেনে বের করে দেয়। কিন্তু অবাক করা বিষয় হলো, এত কিছুর পরেও ফ্রাঙ্কের শরীর থেকে এক ফোঁটাও রক্ত বের হয়নি। এরপর ফ্রাঙ্ক তাকে বলতে শুরু করে তার আসল নাম হলো ফ্রান্সিসকো, আর সে বেঁচে রয়েছে মোটামুটি 400 বছর ধরে, কারণ ফ্রাঙ্ক নিজেও ওই অভিশপ্ত বিজয়ীদের মধ্যেই একজন। কি বুঝতে পারলেন না তো? চলুন তাহলে একটু পিছিয়ে যাওয়া যাক। 1556 সালে জন আগুয়ে যে সমস্ত মানুষদেরকে নিয়ে অ্যামাজন জঙ্গলে ওই টিয়ার্স অব দ্য মুন নামের গাছের খোঁজ এসেছিল, তাদের মধ্যেই একজন ছিল এই ফ্রাঙ্ক। আসলে ফ্রাঙ্কের বাবা ডন আগুয়ের বাবা সেনাবাহিনীতে কাজ করত, কিন্তু কোনো একদিন আগুয়ের বাবাকে বাঁচাতে গিয়ে ফ্রাঙ্কের বাবা যখন মারা যায়, তখন থেকেই আগুয়ের বাবা ফ্রাঙ্ককেও নিজের ছেলের মতোই মানুষ করতে শুরু করে, আর দিন বদলাতে বদলাতে আগুয়ের তার বাবার জায়গায় সম্রাট হয়ে ওঠে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আগুয়ের একমাত্র কন্যা সন্তান একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে, যার ফলে আগুয়ের জানতে পারে ওই অলৌকিক গাছের কথা, যার পাপড়ির মাধ্যমে যে কোনো ব্যাধি সারানো যেতে পারে। আর তাই সে তার মেয়েকে বাঁচানোর জন্যই দলবল নিয়ে রওনা হয় অ্যামাজন জঙ্গলের উদ্দেশ্যে। সেখানে তার বহু সঙ্গী সাথীরা মারা যায়, আর বাকিরা যখন অসুস্থ হয়ে পড়ে, তখনই সেখানকার কিছু গ্রামবাসীরা তাদেরকে উদ্ধার করে সুস্থ করে তোলে, যেটা আমরা আগেও শুনেছি। কিন্তু এই গাছ এবং সেই অ্যারোহেডের জন্য আগুয়েরা যখন তাদের উপর আক্রমণ করতে শুরু করে, ফ্রাঙ্কের এই বিষয়টা একদমই ভালো লাগে না, কারণ যাদের জন্য তারা সুস্থ হলো তাদের উপর আক্রমণ করাটা নিতান্তই বিশ্বাসঘাতকতা। আর তাই যখন সে আগুয়েকে ওই অ্যারোহেডটা উদ্ধার করার কাজে বাধা দেওয়ার চেষ্টা করে, তখন সে ফ্রাঙ্কের উপরে আক্রমণ করে বসে। মানে তখন থেকেই তারা একে অপরের শত্রুতে পরিণত হয়। এরপর ওই উপজাতির লিডারের অভিশাপে তারা সারা জীবনের জন্য এখানে আটকে যায়, মানে তারা মারাও যাবে না, আবার এই নদীর থেকে দূরেও কোথাও যেতে পারবে না। আর যদিও ভুলবশত দূরে যাওয়ার চেষ্টা করে, ওই জঙ্গলই তাদেরকে আবারও নদীর তীরে ফিরিয়ে আনবে। কিন্তু ফ্রাঙ্ক যেহেতু আগুয়ের শত্রুতে পরিণত হয়েছিল, তাই মাঝে মাঝে আগুয়ের বাহিনী এবং ফ্রাঙ্কের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। আর সেটা থেকেই নিস্তার পাওয়ার জন্য ফ্রাঙ্ক চালাকি করে নদী থেকে দূরে অবস্থিত একটা গুহার মধ্যে তাদের সবাইকে সেইভাবে আটকে দিয়েছিল, যেখান থেকে নদীতে ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। আর তাই জঙ্গল তাদেরকে সেখানেই বন্দী করে ফেলে, আর তারা ওই জায়গাতেই বছরের পর বছর ধরে আটকে ছিল। আর যেহেতু তারা মরতে পারবে না, তাই সেখানে থাকতে থাকতেই তাদের রূপ এমন ভয়ঙ্কর হয়ে উঠেছিল। এরপর বহু বছর ধরে ফ্রাঙ্ক তার এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ওই গাছটাকে খুঁজে বের করার অনেক চেষ্টা করেছে, কিন্তু অ্যারোহেড না থাকার কারণে সে কোনোভাবে ওই গাছটা খুঁজে বের করতে পারেনি। আর যেহেতু সে নদী থেকে কোথাও যেতে পারবে না, তাই এক প্রকার বাধ্য হয়েই সেই নদীর উপরই থাকার সিদ্ধান্ত নেয়। আর এজন্যই সে একটা নৌকা বানিয়ে সেটাতে ট্যুর গাইডের কাজ করতে শুরু করে। আর তার এই লম্বা জীবনের মধ্যে সে অনেকগুলো বড় বিড়ালকে পোষ মানিয়েছিল। আর এর পরের ঘটনা তো আমরা সবাই জানি, মানে যেটা আমরা প্রথম থেকে দেখে আসছি আর কি। এরপর দেখা যায় লিলির ভাই যেহেতু তার পায়ে ব্যথা পেয়েছিল, তাই তাকে এখান থেকে ফিরে যেতে বলে লিলি। এরপর লিলি এবং ফ্রাঙ্ক দুজনে মিলে রওনা হয় ওই গাছের উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখান থেকে ফিরে যাওয়ার সময় প্রিন্স জোয়াকিং ম্যাগনেগরকে ধরে ফেলে, আর তাকে হুমকি দিয়ে জেনে নেয় লিলি এবং ফ্রাঙ্ক বর্তমানে কোন জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে। আর এটা শোনার পরেই প্রিন্স জোয়াকিং ও তাদের পেছন পেছন রওনা দেয়। কিন্তু এখানে সে একটা চালাকি করে, তার কাছে থাকা সেই মৌমাছিগুলোকে সে পিটিয়ে মেরে ফেলে, যাতে ওই গাছের ব্যাপারে ডন আগুয়ের লোকেরা জানতে না পারে। তার মানে এই জায়গায় প্রিন্স জোয়াকিং তাদেরকেও ধোকা দেওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে দেখা যায় লিলি এবং ফ্রাঙ্ক লা লুনা রোটা নামের একটা জলপ্রপাতের কাছে পৌঁছে গেছে, আর সেখানে পৌঁছেই তারা চারিদিকে তাকাতাকি করতে শুরু করে, কারণ সেই অ্যারোহেড অনুযায়ী গাছটার এখানেই থাকার কথা। আর তাই চারপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর তারা সেখানে পানির নিচে অবস্থিত একটা মন্দির খুঁজে পায়। আর সেখানে একটা বিশেষ কাজ সম্পূর্ণ করার পর ওই জায়গার পানি পুরোপুরি কমে যায়, এবং একই সাথে সেখানে একটা রাস্তা বের হয়, যেটা কিনা ওই গাছ পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো প্রিন্স
জোয়াকিংও সেই একই জায়গায় উপস্থিত ছিল, আর তাই সে তার লোকজনদেরকে দিয়ে ফ্রাঙ্ক আর লিলিকেও বন্দি বানিয়ে ফেলে। আর তারপর তারা সবাই মিলে রওনা দেয় সেই গাছের উদ্দেশ্যে। আর গাছের কাছে পৌঁছাতেই প্রিন্স জোয়াকিং তাদেরকে অর্ডার করে ওই গাছে ফুল ফোটানোর জন্য। আর তখনই ফ্রাঙ্ক তাকে জানায় সে এই কাজ করবে যদি তাকে ওই গাছে থেকে একটা পাপড়ি দেওয়া হয়, কারণ সে তার মাধ্যমে তার অভিশাপ থেকে মুক্তি পাবে। ফলে জোয়াকিং যখন তার এই কথায় রাজি হয়ে যায়, তখন লিলিও জানায় তারও একটা পাপড়ির দরকার, না হলে এই কাজে সে কোনো হেল্প করবে না। কিন্তু জোয়াকিং জানিয়ে দেয় তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে একটা পাপড়ি দেওয়া হবে। এবার তারা দুজন মিলে ডিসাইড করুক কে ওই পাপড়ি নেবে। ফ্রাঙ্ক উত্তরে জানিয়ে দেয় ওই পাপড়ি তারই দরকার, তার থেকে ওই পাপড়ি নিতে গেলে তাকে হত্যা করতে হবে। যদিও লিলি এরপর আর কোনো কথা না বাড়িয়ে ওই অ্যারোহেডের সাহায্যে তাদের কাজ করতে শুরু করে, কারণ এটাই সেই বিশেষ সময় যে টাইমে চাঁদের আলো ওই গাছের উপর পড়বে, কারণ এই বিশেষ সময় চাঁদের আলো ছাড়া ওই গাছে ফুল ফোটানো অসম্ভব। যাই হোক, চাঁদের আলো এবং ওই অ্যারোহেডের মাধ্যমে অবশেষে সেই গাছটাকে জীবন্ত করে তোলা হয়, মানে সেই গাছটা পুরোপুরি জাদুর ফুলে ভরে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে লিলি একটা বন্দুকের মাধ্যমে ফ্রাঙ্ককে গুলি করে আর সেখান থেকে পানিতে ফেলে দেয়। প্রিন্স জোয়াকিং মনে করে ডক্টর লিলি হয়তো ওই পাপড়ি নেওয়ার জন্যই ফ্রাঙ্ককে গুলি করেছে, কিন্তু সেটা একদমই ভুল, কারণ আমরা তো জানি অভিশাপের কারণে ফ্রাঙ্ক তো অমর। তাই পানি থেকে উঠে সে নৌকায় থাকা জোয়াকিং এর বাকি সদস্যদেরকে এক এক করে মারতে শুরু করে, আর সে আবারও তার নিজের নৌকাটা নিজের আন্ডারে নিয়ে নেয়। এবং এইদিকে লিলি তাদেরকে ধোকা দিয়ে ওই গাছের উপরে উঠে সেই ফুলের একটা পাপড়ি উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে চাঁদের আলো সেই জায়গা থেকে আবারও সরতে শুরু করে, আর সেই কারণে গাছটা ধীরে ধীরে আবারও ফুলগুলোকে হারাতে শুরু করে। যদিও একদম লাস্ট মুহূর্তে লিলি একটা পাপড়ি ঠিকই উদ্ধার করে, কিন্তু গাছ থেকে পড়ে যাওয়ার কারণে জোয়াকিং আবারও তার সামনে এসে দাঁড়ায় আর তার জীবন বাঁচানোর বিনিময়ে ওই পাপড়িটা তাকে দিয়ে দিতে বলে। আর লিলি তখন পরিস্থিতি খারাপ দেখে আর কোনো উপায় না পেয়ে পাপড়িটা গাছের উপর থেকে নিচে ফেলে দেয়, আর সেটা পড়ে থাকা ফ্রাঙ্ক উদ্ধার করে, যেটা দেখে জোয়াকিং রেগে গিয়ে লিলিকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু লিলি তাকে উল্টো ফাঁদে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। আর এর মধ্যেই দেখা যায় সেই সমস্ত অভিশপ্ত বিজয়ীরাও সেখানে এসে উপস্থিত হয়েছে, আর সেখানে পৌঁছেই তারা সবার প্রথমে প্রিন্স জোয়াকিং থেকে বদলা নেওয়ার চেষ্টা করে, কারণ আগেই বলেছিলাম সেই মৌমাছিগুলোকে মেরে প্রিন্স জোয়াকিং তাদের সাথে হওয়া চুক্তি ভঙ্গ করেছে। আর তাই জোয়াকিংকে মারার পর তারা সবাই মিলে লিলির পিছু করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই ফ্রাঙ্ক তাদের সবাইকে সেই জাদুকরি পাপড়িটা দেখিয়ে তাদের মনোযোগ তার দিকে টেনে নেয়। এরপর ফ্রাঙ্ক তার নৌকাটা দ্রুত গতিতে চালাতে শুরু করে, আর তার আগে সে লিলির ভাইকে একটা নিরাপদ জায়গায় নামিয়ে দেয়। সেই সাথে তার পোষা জাগুয়ারটাকেও লিলি আর তার ভাইয়ের খেয়াল রাখতে বলে সেখানে নামিয়ে দেয়। এরপর সে নৌকাটা নিয়ে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই লিলিও কোনো মতে গাছের ডাল বেয়ে নিচে নেমে চলে আসে। তারা দুজনে দেখতে পায় ফ্রাঙ্ক তার নৌকাটা নিয়ে খুব দ্রুত গতিতে একটা পুরনো স্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু সেই অভিশপ্ত দলটা ফ্রাঙ্কের নৌকার উপরে গিয়ে তার উপরে হামলা করে আর তার সাথে লড়াই করে সেই ফুলের পাপড়িটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। ফ্রাঙ্ক কোনো মতে এক এক করে তাদের সবার সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় সে তার নৌকা নিয়ে গিয়ে এমন একটা জায়গায় ধাক্কা দেয় যেখানে একটা বিশাল গর্ত তৈরি হয়, আর এই জায়গায় থাকা নদীর সমস্ত পানি সেখান থেকে বাইরে বের হয়ে যায়। তার মানে এই পুরো জায়গাটা নদী থেকে আলাদা হয়ে গিয়েছিল, যার ফলে অভিশাপ অনুযায়ী ঠিক আগের মতোই জঙ্গল তাদের সবাইকে আবারও জঙ্গলের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে থাকা দেয়ালের কারণে তারা আবারও সেই গুহার মতোই এই বদ্ধ জায়গায় আটকে পড়ে। এই ঘটনার ঠিক পরেই লিলি জানতে পারে ফ্রাঙ্ক ওই ফুলের পাপড়িটা নিজের কাছে না রেখে তার ভাইয়ের হাতে দিয়ে দিয়েছিল, যেটা দেখতে পেয়ে সে নিজের জন্য ওই পাপড়ি না রেখে তার সাহায্যের জন্য সে ফ্রাঙ্ককে তার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই লিলি সেই ফুলের পাপড়িটা হাতে নিয়ে সোজা ফ্রাঙ্কের স্ট্যাচুর মুখের মধ্যে রেখে দেয়। দেখতে দেখতে পাপড়িটা সেখানেই গায়েব হয়ে যায়, কিন্তু তারপরেও কিছু হয় না। লিলি মন খারাপ করেই সেখান থেকে ফিরেই যাচ্ছিল, ঠিক তেমন সময় জাগুয়ার স্যালির গর্জনের আওয়াজ শুনে সে আবারও ফিরে আসে আর দেখতে পায় ফ্রাঙ্ক একদম স্বাভাবিকভাবে ফিরে এসেছে। লিলি ফ্রাঙ্ককে দেখে প্রচন্ড খুশি হয়, আর ঠিক তখনই আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। তারা খেয়াল করে চাঁদের আলো তখনও উপরের একটা কোণা থেকে গাছের একটা ডালের উপর এসে পড়েছে, আর সেই গাছের ডালে আবারও একটা ফুলের পাপড়ি জন্ম হয়। আর এবার লিলি তার গবেষণার জন্য সেই ফুলের পাপড়িটা নিয়ে নেয়। এরপর দেখা যায় তারা কোনো মতে সেই অ্যামাজনের তীরে শহরে ফিরে এসেছে, আর একদম শেষের সিনে আমরা দেখতে পাই লিলি ফ্রাঙ্কের সঙ্গে নিয়ে লন্ডনে ফিরে আসে, কারণ সেই নৌকায় থাকাকালীন লিলি জানতে পেরেছিল ফ্রাঙ্কের অনেক দিনের ইচ্ছে সে লন্ডন শহরকে দেখবে, আর তাছাড়াও সে এখন ফ্রাঙ্ককে ভালোবাসে। আর তাই আমরা দেখতে পাই এই দুই কাপল লন্ডন শহরে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের গাড়ির পেছনে রয়েছে একটা পোষা জাগুয়ার, মানে আমাদের সেই ছোট্ট কিউট স্যালি। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। গল্পটা শেষ হলেও এটা আমাদের জীবনের জন্য একটা দারুণ শিক্ষা দিয়ে যায়। একটু খেয়াল করে দেখুন, রাজকুমার জোয়াকিং সেই অলৌকিক ফুলটা চেয়েছিল যুদ্ধ আর ধ্বংসের জন্য, তাই প্রকৃতি তাকে খালি হাতেই ফিরিয়ে দিয়েছিল। অন্যদিকে লিলি আর ফ্রাঙ্কের ইচ্ছা ছিল নিঃস্বার্থ, মানুষের সেবা করা আর ভালোবাসার মানুষদেরকে রক্ষা করা। আমাদের আসল জীবনটাও ঠিক একই রকম, এই অ্যামাজন নদীর মতোই, কখনো উত্তাল, কখনো শান্ত, আবার কখনো কখনো বিপদে ভরা। তবে আমাদের উদ্দেশ্য
যদি সৎ থাকে আর বিপদে যদি আমরা ভালোবাসার মানুষদের হাতটা শক্ত করে ধরে রাখি, তাহলে জীবনের যে কোনো কঠিন অভিশাপ বা বাধা পেরিয়ে আমরা স্বপ্নের কাছাকাছি পৌঁছতে পারবোই। গল্পটার কোন অংশটা আপনার মনে সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এতটুকুই বলা ছিল, এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আর আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন সৌরভ ভাই। তিনি বলেছিলেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার মুভিগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আমি আপনার সবগুলো মুভি দেখে ফেলেছি। ধন্যবাদ আপনাকে আমাদের এভাবে এত এত মুভি দেওয়ার জন্য। লাভ ইউ ভাই। লাভ ইউ টু ভাই। কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।